করতে যাই গোলাম আল রনি আপনাকে দিয়েই, আপনি নিজেও সংসদ সদস্য ছিলেন। তো এবার আমরা যেই হলফনামাগুলো দেখছি আপনার কাছে কতখানি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? না, প্রথমত হলো যে আমার নিজের অভিজ্ঞতা বলি। আমি যখন আসলাম 2008 সনে, তখন ব্যবসা বাণিজ্য করে আমি মোটামুটি সচ্ছল। তো আমি আমার যত সহায় সম্পত্তি ছিল সেগুলো নির্বিবাদে দিলাম, বললাম। পরে হিসাব করে দেখা গেল যে 9 পার্লামেন্টে যে কজন ধনী প্রার্থী আছেন আমি তাদের মধ্যে প্রধানতম। আমি বললাম যে আমি কি বেকুবের মতো কাজ করলাম। প্রথম সংসদে আপনি সবচেয়ে ধনী, মানে ধনীদের মধ্যে অন্যতম, ধনীদের মধ্যে আমার মতো চেয়ে বেশি কেউ ছিল কিনা আমি জানি না। আমি বললাম যে আরে আমি সাবির হোসেন চৌধুরীর চেয়ে ধনী হলাম কি করে, তারপরে আমি অমুকের চেয়ে ধনী হলাম কি করে, কেন আমি এই কাজ কেন করতে গেলাম। এটি গেল ফার্স্ট। সবাই মানে আমার মানে সংসদে বলে যে আল্লাহ না জেনে এর কত টাকা, তারপরে এই কত টাকা নিঃসন্দেহে এত নমিনেশন কিনে নিয়ে আসছে। মানে পুরো সংসদে আমি একেবারে সালমান রুশদির মতো পরিণত হয়ে গেলাম, এখন না বুঝে। মানে আমি যা আমার ইনকাম ট্যাক্স ফাইলে ছিল ওটা হুবহু বলে দিলাম। দ্বিতীয় যে বিপদ আসলো সেটা হলো এই যে জাতীয় রাজস্ব বোর্ডের একটা গোয়েন্দা বিভাগ আছে, মানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে। এখন সেই ভদ্রলোক মানে ওখান থেকে একটা চিঠি ইস্যু হলো, আমার এগুলো নতুন করে একটা ইন্সপেকশনে ফেলে দিল। তো ওখানে যে ভদ্রলোক ছিলেন মিস্টার আলাউদ্দিন, তিনি আবার সেই আমার নির্বাচনী এলাকারই লোক, কাস্টমস কমিশনার। এখন তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে এমপি সাহেবকে কথা কী করে বলবে যে তদন্ত হচ্ছে। তা আমি তারে বললাম যে আমি যা দিছি সত্য, আপনার যেভাবে ইচ্ছে সেভাবে চেক করতে পারেন, যেভাবে সেভাবে চেক করতে পারেন। তার তো তারা বেশ চেক করে দেখলো যে না কোনো ঝামেলা নেই ইত্যাদিতে সব কিছু হইল। এরপরে কিছুদিন পরে শুরু হলো দুর্নীতি দমন কমিশনের তদন্ত। দুর্নীতি দমন কমিশনের কমন তদন্ত এখন কিছু পায় না, কোনো কিছু পায় না, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর চলে গেল। এরপর যখন আমি 2014 সনে নির্বাচন করলাম না, এখন দুদক আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। মানে 4বার 5বার করে ফাইল চেয়ারম্যানের কাছে যায়, কিছু পায় না, আবার ফিরে আসে। মানে এই যে একটা কত বড় যন্ত্রণা, মানে এটা আমি আমার নিজের এখন যারা দিচ্ছে আমার মতো তাদের এরকম দুর্ভোগ দুর্দশা হবে কিনা আমি জানি না, যারা বেশি দিচ্ছে। যেমন দেখা গেল সালাউদ্দিন সাহেব, মানে আমরা ব্যবসা বাণিজ্য করি অনেক দিন যাবত, সালাউদ্দিন সাহেব একটা সরকারি চাকরি করতেন। তারপরে বেগম খালেদা জিয়ার একজন এপিএস ছিলেন, নট মোর দ্যান দ্যাট। এখন তার মাসিক ইনকাম হলো 50 লাখ টাকা, বছরে 6 কোটি টাকা দেখিয়েছে। মানে এটা আমি বুঝতে পারি না যে মানে এই ব্যবসাটা আসলো কোত্থেকে। উনি তো মানে সেই অনেক দিন ধরে ক্ষমতায় নেই, ব্যবসা নাই, বাণিজ্য নেই, এটা কিভাবে এলো। আবার দেখা গেল যে জামাতেরও অনেক প্রার্থী, জামাতের আমিরেরই দেখেছি 30,000 টাকা মাসিক আয়, 29,000 টাকার মাসিক আয়। আবার দেখা গেল যে মানে নুরুল ইনকাম অনেক বেশি, কোটি টাকার সম্পত্তি। আবার দেখা গেল যে জামাতের আরেকজনের ইনকাম হলো বাৎসরিক 3 কোটি। মানে আবার মির্জা আব্বাসের যা সম্পত্তি তার ছেলের সম্পত্তি আরো অনেক বেশি। আবার অনেকে তাদের আবার কোনো দৃশ্যমান আয়ের কোনো তথ্য পাওয়া যায় না। ব্যবসারই তথ্য নেই, আয়ের তথ্য আসবে কোত্থেকে। মানে সব মিলিয়ে মানে ট্রান্সপারেন্সি বলতে যা বোঝায় এই জিনিসগুলো, এইবার এই হলফনামাগুলো যদি আগামীতে এগুলো নিয়ে তদন্ত করে, যারা কম দিয়েছে তাদের মানে যদি জিজ্ঞাসা করা হয়, আর যারা বেশি দিয়েছে তাদের যদি তদন্ত করা হয়, আমার কাছে মনে হচ্ছে যে এদের জীবন হারাম হয়ে যাবে ভীষণ রকম। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বললাম যে এই যে এই হলফনামার ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড, এরপরে এখন যেমন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল যেটা বিভাগ আছে, ওটা আমাদের সময় ওইক্ষণ ছিল, এটা নতুন করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে দুর্নীতি দমন কমিশন, এরা সবাই যদি এটা নিয়ে তদন্ত করে, রিয়েলি তদন্ত করে, তাহলে দেখা গেল যে অনেকেরই সমস্যা হয়ে যাবে। ধন্যবাদ।